ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকের এই ভিডিওতে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটস 1 কোর্সের কিছু বেসিক ল সম্পর্কে জানব। অ্যাক্রিডিটেশন বোর্ড ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর মতে engineers must be able to design and conduct experiments as well as analyze and interpret. সবার শুরুতে আমরা ওহমস ল সম্পর্কে জানব। Ohm's law states that the current through a conductor between 2 points is directly proportional to the potential difference across the 2 points. অর্থাৎ কোনো পরিবাহীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তা নির্ভর করবে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। আমরা ওহমস লকে যদি ম্যাথমেটিক্যালি লিখি, এটা হচ্ছে ওহমস লর এক্সপ্রেশন। আমরা সেকেন্ড লাইনের মাধ্যমেও আমরা ওহমস লকে প্রকাশ করতে পারি। দেখা যাচ্ছে এখানে একটা এডিশনাল কনস্ট্যান্ট আর যুক্ত হয়েছে। আর এর পরিচয়টা আমরা দিব। দ্য রেজিস্ট্যান্স আর অফ এন এলিমেন্ট ডিনোটস ইটস এবিলিটি টু রেজিস্ট দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। ইট ইজ মেজার্ড ইন ওহমস। অর্থাৎ পরিবাহীর যে ধর্মের কারণে তার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহে বাধার সৃষ্টি হয়, তাই ওই পরিবাহীর রোধ। রোধের বা রেজিস্ট্যান্সের ম্যাথমেটিক্যাল মডেল যদি আমরা করি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এখানে রো হচ্ছে ওই পরিবাহীর রোধকত্ব বা রেজিস্টিভিটি। এটা ওই পরিবাহীর ইন্টারনাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এবং এক এক পরিবাহীর জন্য, এক এক ম্যাটেরিয়ালের পরিবাহীর জন্য ওই এই রো এর ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে। এল হচ্ছে পরিবাহীর রোধ আর এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওহমস ল অনুসারে আমরা বলতে পারি the current flows from a higher potential to a lower potential in order for V is equal to IR. অর্থাৎ V is equal to IR অনুসারে কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। কিন্তু কারেন্ট যদি দেখা যায় যে নিচের পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে ফ্লো করছে, দেন আমাদের কারেন্টের ডাইরেকশনটা ভিন্ন ধরে V is equal to minus IR হবে। তো পরিবাহীর একটা প্রান্ত যদি এ হয় এবং অপর প্রান্ত যদি বি হয়, ভিএ ও ভিবি যথাক্রমে পরিবাহীর ওই দুই প্রান্তের বিভব ভ্যালু হয়ে থাকে, ভোল্টেজ ভ্যালু হয়ে থাকে, তাহলে এ প্রান্ত থেকে বি প্রান্তে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তা ম্যাথমেটিক্যাল রূপ হচ্ছে আই ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি বাই আর। আমরা কিছু রেজিস্ট্যান্সের ভ্যালু দেখব। এই রেজিস্ট্যান্সের ভ্যালু না, রেজিস্ট্যান্সের সিম্বল। এই সিম্বলগুলা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিম্বল ইউজ করা হয়ে থাকে। সাধারণত রেজিস্ট্যান্সের স্বীকৃত এই কয়টি সিম্বল আছে এবং আরো সিম্বল পরবর্তী ব্যবহৃত হয়, সেটা পরবর্তীতে যখন আপনারা নতুন কন্টেন্টের দিকে যাবেন তখন লক্ষ্য করবেন। শর্ট সার্কিট হচ্ছে একটা পরিবাহীর রোধ যখন একেবারে শূন্যর দিকে যায় তাকে শর্ট সার্কিট বলা হয়ে থাকে। আবার ওপেন সার্কিট বলা হয় তো পরিবাহীর রোধ যদি প্রায় এত বেশি হয়, প্রায় অসীম বা ইনফিনিটির মতন হয়ে যায়, তখন আমরা এটাকে ওপেন সার্কিট বলতে পারি। এখন আমরা কন্ডাক্টেন্স সম্পর্কে জানবো। কন্ডাক্টেন্স বা পরিবাহকত্ব is the ability of an element to conduct electric current. অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট প্রবাহ করার যে সক্ষমতা, সেটাকেই কন্ডাক্টেন্স বলা হয়। ইট ইজ মেজার্ড ইন এমহোস অর সিমেন্স বা এস। তো কন্ডাক্টেন্স আর রেজিস্ট্যান্সের মধ্যকার যে রিলেশনটা আমরা জানি, যে আমরা দেখতে পাচ্ছি কন্ডাক্টেন্স যত বেশি হবে রেজিস্ট্যান্স তত কম হবে এবং রেজিস্ট্যান্স যত বেশি হবে কন্ডাক্টেন্স তত কম হবে। আমরা যদি ওহমস লটাকে একটু গুছিয়ে কন্ডাক্টেন্স এর আকারে লিখতে চাই, তাহলে I is equal to GV হবে। আমরা আগের ভিডিওতে P is equal to VI ওভারঅল এই সূত্রটা জেনেছিলাম। এখন আমরা ওহমস ল দিয়ে এই সূত্রটাকে একটু মডিফাই করতে পারি। তো মডিফাই করলে আমরা দেখব যে P is equal to VI equal to I square R equal to V square by R। এখন আমরা যদি চাই এটাকে কন্ডাক্টেন্সের আকারেও লিখতে পারি। কন্ডাক্টেন্সের আকারে লিখলে আমাদের সূত্রটা এই ফর্মে চলে আসবে। The power dissipated in a resistor is a non-linear function of either voltage or current. খেয়াল করবেন P is equal to যখন আমরা V square by R, আবার P is equal to I square by G, আবার P is equal to I square R, P is equal to V square G, অর্থাৎ ভোল্টেজ অথবা কারেন্টের স্কয়ার
রূপে আছে আমাদের পাওয়ারের এক্সপ্রেশনটা। এজন্য বলা হয়ে থাকে যে the power dissipated in a resistor is a non-linear function of either current or voltage. এখন আমরা দেখব যেহেতু আর এবং জি সব সময় একটা পজিটিভ কোয়ান্টিটি হবে, তো the power dissipated in a resistor is always positive. Thus, a resistor always absorbs power from the circuit. This confirms the idea that a resistor is a passive element incapable of generating energy. আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে অ্যাক্টিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্ট পাওয়ার এনার্জি জেনারেট করতে পারে, কিন্তু প্যাসিভ এলিমেন্ট এনার্জি জেনারেট করতে পারে না, বরং সেটা অ্যাবজর্ব করতে পারে। আমরা দেখছি যে আমরা যদি প্যাসিভ সাইন কনভেনশন অনুসারে জানি, যদি আমার পাওয়ারের এক্সপ্রেশনটা, পাওয়ারের ভ্যালুটা নেগেটিভ আসতো, আমরা বলতাম যে পাওয়ার জেনারেট হয়েছে। কিন্তু রেজিস্ট্যান্স আর কন্ডাক্টেন্স দুটাই, যেমন আই স্কোয়ার এবং ভি স্কোয়ারের কথা যদি আমরা বলে থাকি, আই এবং ভি যদি নেগেটিভও হয়ে থাকে, স্কোয়ার ভ্যালুটা কিন্তু পজিটিভ। তো আর এবং জি এর ভ্যালু যেহেতু কখনো নেগেটিভ হতে পারে না, তো একটা রেজিস্টরের অ্যাক্রসের যে পাওয়ার, সেটা কখনো নেগেটিভ হবে না, সবসময় পজিটিভ হবে। আর পজিটিভ থাকা মানেই আমরা জানি সেটা পাওয়ার অ্যাবজর্ব করাকে বোঝায়। এই মাধ্যমে আমরা বলতে পারি যে রেজিস্টর একটা প্যাসিভ এলিমেন্ট। আমরা এখন নোড, ব্রাঞ্চ এবং লুপ সম্পর্কে জানবো। A branch represents a single element such as a voltage source or a resistor. A node is the point of connection between two or more branch, অর্থাৎ দুই বা ততোধিক ব্রাঞ্চের মধ্যকার যে একটা যে পয়েন্টটাতে তাদের মধ্যে আন্তঃসংযোগ হয় সেটাই হচ্ছে গিয়া নোড। A loop is any closed path in a circuit. একটা লুপ হচ্ছে একটা সার্কিটের যে কোনো বদ্ধ পথ, সেটা আমরা দেখব। A loop is said to be independent if it contains at least one branch which is not a part of any other independent loops. Independent loops or paths result in independent sets of equation. আমরা যদি একটা এক্সাম্পল দিই, আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপাত দৃষ্টিতে মনে হবে যে কারেন্ট ফ্লো করার জন্য আমাদের তিনটা লুপ আছে, বাট আমাদের ইন্ডিপেন্ডেন্ট লুপ কিন্তু দুটা। কিভাবে ইন্ডিপেন্ডেন্ট লুপ দুটা? ইন্ডিপেন্ডেন্ট লুপের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে একটা লুপের কমপক্ষে একটা ব্রাঞ্চ থাকতে হবে যা অন্য কোনো লুপের অংশ নয়। আমরা যদি প্রথম লুপটার দিকে দেখি, +10 ভোল্ট, এই যে ব্রাঞ্চটা, এটা কোনো লুপের অংশ নয়। আবার থার্ড লুপটা যদি দেখি, যে 2 অ্যাম্পিয়ার ব্রাঞ্চটা, এটা কোনো অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট লুপের অংশ নয়। কিন্তু আমরা যদি এই লুপের ক্ষেত্রে দেখি, এটা 2 ওহমটাও আমার একটা লুপের অংশ, 3 ওহমটাও একটা লুপের অংশ। তো আমাদের এই সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে আমাদের দুটা, আর আমাদের নোড আছে তিনটা। নোড নিয়ে আপনাদের কিছুটা কনফিউশন হতে পারে, আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমাদের নোড হচ্ছে 8টি, কিন্তু না, নোড হচ্ছে দুটা ব্রাঞ্চের মধ্যকার ইন্টারকানেকশন। খেয়াল করবেন, এই যে ওয়্যার গুলা, এগুলা কিন্তু কোনো ব্রাঞ্চ না। তো এই যে তিনটা পয়েন্ট বা নোড দেখতে পাচ্ছি, ওটা আসলে একটা নোডকে বোঝায়। তো আমাদের তিনটা নোড না, এখানে আছে আমাদের কেবলমাত্র একটা নোড। সিমিলার অবস্থা আমরা যদি এখানেও দেখি, এখানে আমাদের চারটা নোড না, আসলে এটা একটাই নোড হবে। তো আমাদের এই সার্কিটে আছে তিনটা নোড। আমরা যদি একটু ম্যাথমেটিক্যাল ভাবে ব্রাঞ্চ, লুপ আর নোডের সম্পর্কটা দেখতে চাই, সেটা একটা নেট ফান্ডামেন্টাল থিওরাম অফ নেটওয়ার্ক টপোলজি। Two or more elements are in series if they exclusively share a single node and consequently carry the same current. অর্থাৎ যদি এরকম হয়ে থাকে, একটা পরিবাহীর এক প্রান্ত আরেকটা পরিবাহীর অপর প্রান্তের সাথে, এবং পরিবাহীর বা এলিমেন্টের অপর প্রান্ত আরেকটা এলিমেন্টের সাথে, অর্থাৎ একটার সাথে একটা সিরিজ আকারে যুক্ত থাকে, এবং ওই পয়েন্টগুলোর সাথে বা ওই এলিমেন্টগুলোর মধ্য দিয়ে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয়, তাহলে তারা পরস্পর সিরিজে থাকবে। আবার যদি এরকম হয়ে থাকে যে দুইটা পরিবাহী বা এলিমেন্টের এক প্রান্ত একটা সাধারণ পয়েন্টে, অপর প্রান্ত অন্য আরেকটি সাধারণ পয়েন্টে থাকে, তাহলে তারা পরস্পর প্যারালাল বা সমান্তরাল। আমরা এখন ব্রাঞ্চ, নোড, লুপের মধ্যকার একটু কিছু সম্পর্ক দেখব, প্লাস কোনটা সিরিজ, কোনটা কোন ব্রাঞ্চ, কোন এলিমেন্ট সিরিজ, কোন এলিমেন্ট প্যারালাল, সেটাও একটু পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি এই সার্কিটের দিকে তাকাই, আমাদের এই সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে কয়টি? ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে আমাদের দুটি। কয়টি নোড আছে? নোড আছে আমাদের তিনটি। তো
সো অ্যাকর্ডিং টু আমরা যদি ভ্যালুটা বসিয়ে দেই তাহলে আমরা পাবো ব্রাঞ্চ আমাদের 4টি। আপনারা গুনেও দেখতে পারেন আমাদের আসলে ব্রাঞ্চ আসলে কয়টি হচ্ছে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট লুপ কনসিডার করি। 1 2 3 4। কেন আমরা 6টাকে কনসিডার করলাম না? যদি আমরা দেখি যে প্যারালাল, এর কারণ 4 ওহম এবং 6 ওহম আমাদের প্যারালাল ভাবে কানেক্টেড। প্যারালাল ভাবে কানেক্টেড এক বা একাধিক রোধকে আমরা একটা রোধে পরিণত করতে পারি, সেটা আমরা পরবর্তী ভিডিওতে যা দেখতে পাবো। তখন আমরা প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স যখন শিখবো তখন। তো আমরা যদি সিরিজ এবং প্যারালালের ডেফিনেশনটা একটু দেখি, আমাদের 6 আর 4 দুটারই একটা প্রান্ত হচ্ছে বি নোডে, অপর প্রান্ত হচ্ছে সি নোডে। দ্যাটস ওয়াই 4 আর 6 ওহম দুটি আমাদের প্যারালাল। আমরা যদি 20 ভোল্ট আর 10 ওহমের ক্ষেত্রে দেখি, কারেন্ট আমাদের এই দুইটার এক প্রান্তই শুধু একটাই কমন পয়েন্ট আছে এবং তাদের মধ্য দিয়ে 20 ভোল্ট থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে তা 10 ওহমের মধ্য দিয়ে যাবে। সো 20 ভোল্ট আর 10 ওহম এরা হচ্ছে পরস্পর সিরিজ। তো কারশফ ল সম্পর্কে আমরা জানবো। কারশফ ল সম্পর্কে জানার আগে কারশফ সম্পর্কে একটু জেনে নিই। উনি একজন জার্মান ফিজিসিস্ট ছিলেন। উনার ইলেকট্রিক্যাল সার্কিট রিলেটেড দুটি ল বেশ প্রতিষ্ঠিত। একটি হচ্ছে কারশফস কারেন্ট ল, অপরটি হচ্ছে কারশফস ভোল্টেজ ল। কারশফের প্রথম ল, যেটি কারশফস ভোল্টেজ ল হিসেবে পরিচিত, is based on the law of conservation of charge, which requires that the algebraic sum of charges within a system cannot change। অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে টোটাল চার্জের যোগফল 0 হবে। কারশফস ভোল্টেজ ল বা কেভিএল states that the algebraic sum of all voltages around a closed path or loop is 0. So the sum of voltage drop is equal to sum of voltage rises। অনেকটা আমাদের কনজারভেশন অফ এনার্জির মতনই একটা সিস্টেম বা সার্কিটে আমাদের পাওয়ারের মোট যোগফলটা 0 ছিল, অর্থাৎ যে পরিমাণ পাওয়ার সাপ্লাই হতো সেই পরিমাণ পাওয়ার আমাদের অ্যাবজর্ব হতো। তো আমাদের একটা সার্কিটে ভোল্টেজের যত বেশি, একটা সার্কিটের ক্ষেত্রে আমরা বলতে পারি ভোল্টেজের ভ্যালু যতটুকু বাড়বে ভোল্টেজের ভ্যালু ঠিক অন্য এলিমেন্টে ততটুকুই কমবে। আমরা যদি কারশফের ভোল্টেজ লটাকে ম্যাথমেটিক্যাল আকারে লিখতে পারি, তো এটা হচ্ছে সামেশন m ইকুয়াল টু 1 টু m v অফ m ইকুয়াল টু 0। অর্থাৎ একটা সার্কিটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টের অ্যাক্রসে যে অ্যামাউন্ট অফ ভোল্টেজ রয়েছে তাদের যোগফলটা 0 হবে। আমরা যদি একটু সার্কিট আকারে দেখি, এটা একটা ছোট সার্কিট যেটার VAB হচ্ছে A আর B প্রান্তের মধ্যকার ভোল্টেজ। আমাদের ডান পাশে আছে V1 V2 V3 তিনটি ভোল্টেজ সোর্স। আমি যদি এই তিনটি ভোল্টেজ সোর্সটাকে একটু ম্যাথমেটিক্যাল অপারেশন করে লিখি তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো। দেখতে পাচ্ছেন কেন V1 এর সাথে V2 টা যোগ থেকে আমাদের V3 টা বিয়োগ করছি, কারণ আমাদের সাইনটা খেয়াল করেন। আমরা পরবর্তীতে দেখব যে এই সাইনগুলোকে কিভাবে ভালো করে ইন্টারপ্রেট করতে হয়। তার মানে আমরা বলতে পারি যে VAB ইজ ইকুয়াল টু VS, অর্থাৎ VAB আমাদের যে পরিমাণ ভোল্টেজ সোর্স হিসেবে যে পরিমাণ আমাদের ভোল্টেজ দিবে সম পরিমাণ ভোল্টেজ আমার বাকি এলিমেন্টগুলোতে আমাদের ড্রপ হবে। তো আমরা লিখতে পারি VAB ইকুয়াল টু VS। তো আমরা আরেকটা জিনিসও বলতে পারি, যেহেতু আমাদের এই AB টার্মিনালের মধ্যকার ভোল্টেজ আর এই টার্মিনালের যে VS প্যারালাল ভাবে আছে, সো প্যারালাল কম্বিনেশনে থাকা মানে আমাদের দুইটা প্যারালাল ব্রাঞ্চের ভোল্টেজ সবসময় সেম হয়। আমরা এখন কারশফের কারেন্ট ল সম্পর্কে জানবো। Kirchhoff's current law states that the algebraic sum of currents entering a node or a closed boundary is 0। অর্থাৎ আমরা যদি কোনো ক্লোজ বাউন্ডারি বা কোনো একটা নোডে টোটাল কারেন্টের যোগফলটা 0 হবে, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট একটা নোডে এন্টার করবে ঠিক ওই পরিমাণ কারেন্টই ওই নোড থেকে চলে যাবে। Kirchhoff's current law note that KCL also applies to a closed boundary। আমরা যদি কারশফের কারেন্ট লর ম্যাথমেটিক্যাল রূপ ভাবে দেখি অনেকটা ভোল্টেজ লর মতনই। আমরা এখন জাস্ট একটু সার্কিটের মাধ্যমে কনসেপ্টটা সম্পর্কে ক্লিয়ার হয়ে নিব। আমরা একটু আগেই দেখেছিলাম যে আমাদের আসলে যে এই তিনটা পয়েন্ট এবং তিনটা পয়েন্ট আসলে একটা একটা পয়েন্টই।
তো আমরা বলতে পারি যে হচ্ছে এ নোড, এ যদি নোড হয়ে থাকে তাহলে এটাও এ নোড, মাথাটাও এ নোড, এটাও এ নোড, এটাও এ নোড। তো এ নোডের ক্ষেত্রে যদি আমরা বলি i1 আর i3 আমাদের এ নোডে প্রবেশ করছে, আর i2 আর it নোড থেকে চলে যাচ্ছে। আমি যদি তাহলে টোটাল ভাবে লিখতে চাই, এই জিনিসটাকে আমি চাইলে এভাবেও লিখতে পারি। এখানে আমাদের তিনটা কারেন্ট এলিমেন্টটাকে আমরা যদি এভাবে লিখি যে i1 হচ্ছে পজিটিভ কারণ i1 নোডে এন্টার করছে, i3 ও পজিটিভ কারণ i3 ও নোডে এন্টার করছে, আর i2 নোড থেকে চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই i2 নেগেটিভ। তো আমরা এই তিনটাকে একত্রে i1 মাইনাস i2 প্লাস i3 লিখতে পারি। এখানে খেয়াল করবেন it আছে, তো it সমান সমান আমরা কি লিখতে পারি যে i1 মাইনাস i2 প্লাস i3। অর্থাৎ আমাদের i1 আর i3 মাইনাস i2 এটাকে ধরে নিচ্ছি যে আমাদের টোটাল কারেন্ট নোডে এন্টার করছে, আর it হচ্ছে টোটাল কারেন্ট যেটা নোড থেকে লিভ করছে। আমরা যদি এটাকে আরেকটু গুছিয়ে লিখতে চাই যে যেই কারেন্টটা নোড থেকে চলে যাবে সেটা মাইনাস, এবং যে কারেন্টটা নোডে প্রবেশ করবে সেটা প্লাস, তাহলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি ইকুয়াল টু জিরো হবে, কারণ আমাদের টোটাল চারটা কারেন্ট আছে, চারটা কারেন্টের সমষ্টি সমষ্টি ওটা হচ্ছে গিয়ে আমাদের ভ্যালুটা জিরো, যেটা আমাদের কারশফের কারেন্ট লকে ইন্ডিকেট করে। আমরা এখন একটা সার্কিট সলভ করব। আপনাদের এই সার্কিটটা আপনাদের রেফারেন্স বই থেকে নেওয়া। Find the current I naught and voltage V naught in the circuit shown in figure 2.25. আমাদের সার্কিটের মধ্যে কারেন্ট I naught, এখানে I naught এর ভ্যালুটা দেখতে পাচ্ছি, আর V naught এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে। আমাদের কিছু নেসেসারি প্যারামিটার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, যখন একটা কারেন্ট সোর্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে 0.5 I naught, এটা একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো আমরা যদি কারশফের কারেন্ট লটা মনে করে দেখি যে একটা নোডে যে পরিমাণ কারেন্ট আসে এবং যে পরিমাণ কারেন্ট চলে যায় তাদের সমষ্টি হচ্ছে জিরো। তো কারশফের কারেন্ট ল ব্যবহার করে আমি যদি এ নোডের দিকে লক্ষ্য করি, অ্যাপ্লাইং কেসিএল অ্যাট নোড এ, আই নট চলে যাচ্ছে কিন্তু 0.5 আই নট আর 3 অ্যাম্পিয়ার এ নোডের দিকে আসছে। তো কারশফের কারেন্ট ল অনুসারে আমরা এটাকে লিখতে পারি, এবং এই ইকুয়েশন থেকে আমরা খুব সহজভাবে আই নট ইজ ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ারের ভ্যালুটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের আই নট এর ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে গেলাম। এখন যদি আমরা ওহমস লটা ইউজ করি বা ব্যবহার করি, ওহমস ল অনুসারে ভি ইজ ইকুয়াল টু আই আর ছিল, আমাদের আসলে বের করতে বলা হয়েছে ভি নট। আমরা আই নট এর ভ্যালুটা জানি, আই নট হচ্ছে রেজিস্ট্যান্স 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর ভি নটটা হচ্ছে 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ খাচ্ছে। তো ওহমস ল ইউজ করলে আমরা ভি নট ইজ ইকুয়াল টু 4 আই নট ইজ ইকুয়াল টু 24 ভোল্ট আমরা ঠিকঠাক ভাবে পেয়ে যাব। আমরা এখন একটা সার্কিট সলভ করব, সেই সার্কিটটা আগের সার্কিট থেকে একটু কমপ্লেক্স। আমাদের বলা হয়েছে ভি নট আর আই নটটা বের করতে। একবার চেষ্টা করে দেখুন, ভিডিওটা পজ করুন এবং নিজেরা চেষ্টা করুন। আপনাদের অ্যান্সার যদি 12 ভোল্ট এবং 6 অ্যাম্পিয়ার হয়ে থাকে তাহলে আপনাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। যদি আপনাদের অ্যান্সারটা ঠিক না আসে তো আরেকবার চেষ্টা করুন, পজ দ্য ভিডিও এন্ড ট্রাই अगेन। এখন আমরা ভিডিওর যে প্রবলেমটা একটু আগে দেখিয়েছিলাম তার সলিউশনের দিকে যাব। প্রথমত খেয়াল করবেন ভি নট এর ভ্যালুটা কি। আমরা দেখতে পাচ্ছি 8 ওহম আর 2 ওহম দুইটা রেজিস্ট্যান্স কিন্তু প্যারালাল কম্বিনেশনে আছে, কারণ এখানে বুঝতেই পারছেন যে উপরে একটাই নোড, নিচেও একটাই নোড। অর্থাৎ 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ খাবে সেটাই আমাদের 8 ওহম অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ খাবে সেই পরিমাণটা সেম। অর্থাৎ ভি নট ইজ ইকুয়াল টু আমরা 2 আই নট বলতে পারি। 2 আই নট কেন? 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি আই নট অ্যামাউন্ট অফ কারেন্ট যায় তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে ভোল্টেজ ড্রপ হবে সেটার ভ্যালু 2 আই নট। যেহেতু 2 ওহম আর 8 ওহম ব্রাঞ্চটা প্যারালাল কম্বিনেশনে আছে, তো এইটার ভোল্টেজ আর এটার ভোল্টেজ সেম হবে। এখন আমরা যদি কারশফের কারেন্ট লটা ইউজ করি, এখানে বুঝতে পারছেন আমাদের উপরেও একটা নোড নিচেও একটা নোড। আমরা কারশফের কারেন্ট লটাকে ইউজ করব। 9 অ্যাম্পিয়ার কারেন্টটা এই নোডে প্রবেশ করছিল, সো 9 আই নট নোড থেকে চলে যাচ্ছে, সো মাইনাস
আবার আই নট বাই 4 নোট থেকে চলে যাচ্ছে মাইনাস আই নট বাই 4। আর যেহেতু আমাদের নিচে আমরা ধরে নিব যে বাই ডিফল্ট গ্রাউন্ডেড, তো 8 ওহম এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ ভি নট আমরা ধরে নিব যে উপরের এখানেও সেই ভোল্টেজটাই রয়েছে। তো ভি নট বাই 8, ভি নট বাই 8 ওহম মিন্স এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা। তো কারশফের কারেন্ট ল অনুসারে আমরা এটাকে এইভাবে পেয়ে যাব। একটু ম্যাথমেটিক্যাল অপারেশন করলেই খুব সহজেই আমাদের সেকেন্ড এক্সপ্রেশনটা চলে আসবে। এখন আমরা এই দুইটা ইকুয়েশন, রেড কালার দুইটা ইকুয়েশন থেকে আমরা আই নট আর ভি নট এর ভ্যালু বের করতে পারবো। তো আপনারা যদি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করেন ঠিকভাবে পেয়ে যাবেন 12 ভোল্ট এবং 6 অ্যাম্পিয়ার। একটা সার্কিট আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দিচ্ছি, আপনারা নিজেরা চেষ্টা করবেন। আপনাদের এই সার্কিটে আমাদের I1, I2 এবং I3 এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে। আপনাদের সার্কিট সলভ করার জন্য নেসেসারি সার্কিট প্যারামিটারগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করে এবং আমরা এই ভিডিওতে যা যা সূত্র বা ল শিখেছি সেগুলো অ্যাপ্লাই করে আশা করি আপনারা এই ম্যাথটা করতে পারবেন। আমরা আরেকটি সার্কিট সম্পর্কে দেখব। আমাদেরকে বলা হয়েছে যে ফাইন্ড দ্য কারেন্টস অ্যান্ড ভোল্টেজেস ইন দ্য সার্কিট, অর্থাৎ এই সার্কিটের যত কারেন্ট আছে এবং যত ভোল্টেজ আছে সেটাকে আমাদের বের করতে বলা হয়েছে। আমরা সলভ করার আগে আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব। খেয়াল করেন এখানে আমাদের দুটা লুপ আছে, দুটা ইন্ডিপেন্ডেন্ট লুপ, দ্যাটস ওয়াই আমরা লুপ 1 এবং লুপ 2 আকারে প্রকাশ করেছি। আমরা এখন প্রথমে কারশফের ল এবং ওহমস ল এগুলো অ্যাপ্লাই করব। আমরা ওহমস ল যদি অ্যাপ্লাই করি আমরা খেয়াল করবেন V1 এর সাথে I1 এর একটা রিলেশন, V2 এর সাথে I2 এর একটা রিলেশন, V3 আর I3 এর মধ্যে একটা রিলেশন আমরা লিখতে পারি। V1 is equal to 8I1, V2 is equal to 3I2, V3 is equal to 6I3। আমরা যদি এ নোডে কারশফের কারেন্ট লটা অ্যাপ্লাই করি, আমরা আগের ম্যাথেও দেখেছিলাম কারশফের কারেন্ট লটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। I1 কারেন্টটা নোডে প্রবেশ করছে, সো পজিটিভ, I3 আর I2 টা নোড থেকে চলে যাচ্ছে, সো তারা নেগেটিভ এবং ওভারঅল ভাবে ইকুয়াল টু 0 হবে। আমরা এখন যে কাজটা করব, কারশফের ভোল্টেজ লটা অ্যাপ্লাই করব লুপ 1 এ। তো লুপ 1 অনুসারে যদি খেয়াল করি, আমরা যদি লুপের কারেন্টের ডাইরেকশনটাকে কনসিডার নেই তাহলে আমরা এইভাবে চিন্তা করব, যেহেতু আমার 30 ভোল্টের মাইনাস টার্মিনাল দিয়ে প্রবেশ করেছে -30, আবার 8 ওহম এর পজিটিভ টার্মিনাল দিয়ে যদি আমরা 8 ওহমের অ্যাক্রসে ভোল্টেজের পোলারিটিটা প্লাস মাইনাস এভাবে লিখতে চাই, তো প্লাস V1 প্লাস V2 ইকুয়াল টু 0 হবে। আমরা V1 আর V2 এর ভ্যালুটা যদি এখান থেকে বসিয়ে দেই তাহলে আমরা এইরকম এক্সপ্রেশন পাবো। ফাইনালি আমরা একটু ম্যাথমেটিক্যাল অপারেশন করলেই এই লাইন থেকে এই লাইনটা পেয়ে যাব। আমরা সিমিলারলি কারশফের ভোল্টেজ লটা অ্যাপ্লাই করব লুপ 2 তে। সেখানে আমরা পাবো -V2 প্লাস V3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা V3 ইকুয়াল টু V2 পাবো। V3 আর V2 এর ভ্যালু আপনাদের দেওয়া আছে, আমরা একটু আগে ওহমস ল থেকে বের করেছিলাম। তো আপনারা যদি এখানে ভ্যালুটা বসিয়ে দেন তাহলে আপনারা I3 আর I2 এর মধ্যে একটা রিলেশন পাবেন। তো আমাদের এখন অজানা আপাতত I1, I2, I3 কে যদি আমরা চিন্তা করি, আমাদের তিনটা সমীকরণ আছে এবং তিনটা সমীকরণ সলভ করলে আমরা I1, I2 এবং I3 ভ্যালুটা পেয়ে যাব। আমরা যদি এখানে I1 এর ভ্যালুটা এবং I3 এর ভ্যালুটা বসিয়ে দেই তাহলে আমাদের ইকুয়েশনে শুধুমাত্র I2 এর ভ্যালুটা থাকবে। এখান থেকে আমরা যদি I2 এর ভ্যালুটা বের করি, I2 2 অ্যাম্পিয়ার। I2 এর এই ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই, I1 এর ভ্যালুটা পাবো। I2 এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে আমরা I3 ভ্যালুটা পাবো। তো যথাক্রমে I1 3 অ্যাম্পিয়ার, I3 1 অ্যাম্পিয়ার হবে। আমাদের কিন্তু একাধারে ভোল্টেজের ভ্যালুটা বের করতে বলা হয়েছিল, যেমন 8 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা খাচ্ছে তার ভ্যালু হবে 8I1। তো V1 8I1 দেখতে পাচ্ছি। I1 এর ভ্যালু যদি আমি 3 বসিয়ে দেই তাহলে 8 into 3 24 ভোল্ট। সিমিলারলি V2 এর ভ্যালু আমরা পাবো এবং V3 ভ্যালুটা পাবো। আশা করি আপনারা এই সার্কিট সলভটা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিচ্ছি, ফাইন্ড দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজেস ইন দ্য সার্কিট শোন, অর্থাৎ সিমিলার ওয়েতেই আপনাদের এই সার্কিটে কারেন্টের ভ্যালু এবং ভোল্টেজের ভ্যালু বের করতে বলা হয়েছে। আপনার উপরে নির্ভর করবে আপনারা এই লুপে কারেন্টের ডাইরেকশনটা কিভাবে নেবেন। কারেন্ট কি আমাদের ক্লকওয়াইজ যাচ্ছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে সেটা আপনাদের, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে না ঘড়ি কাঁটা বিপরীত দিকে, সেটা আপনার উপর নির্ভর করবে।
আমরা আগের ম্যাথের ক্ষেত্রে দেখেছিলাম আমরা কারেন্টের ডাইরেকশন করেছিলাম ঘড়ির কাঁটার দিকে। তো একটা ভালো সাজেশন হচ্ছে আপনারা কারেন্টের ডাইরেকশন যাই ধরেন না কেন, দুটা লুপেই কারেন্টের ডাইরেকশনটা একই ধরবেন। যদি এই লুপে ঘড়ির কাঁটার দিকে হয়ে থাকে কারেন্টের ডাইরেকশনটা, এই লুপেও ঘড়ির কাঁটার দিকে হবে কারেন্টের ডাইরেকশনটা, তাহলে সার্কিট সলভটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওর টপিকগুলো আপনারা ভালো মতন বুঝতে পেরেছেন।